তো কয়েকটা এক্সাম্পল গতকালকে দেখেছি আমরা গত ক্লাসে। তো স্ট্রাকচার ডিফাইন করার ওয়ে যেটা ছিল যে স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হয়, এরপর স্ট্রাকচারের যে কমন নেম এটা দিতে হয়, ভিতরে দিতে হয় মেম্বার নেম গুলো। ঠিক আছে, তো সাপোজ এটা একটা পয়েন্ট নামের স্ট্রাকচার। তো এক্স একটা মেম্বার, ওয়াই আর একটা মেম্বার, এভাবে করে একটা স্ট্রাকচার ডিফাইন করতে হয়। তো আর এই স্ট্রাকচারটাকে কিভাবে এই স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। তো নর্মাল একটা ইন্টিজার ডিক্লেয়ার করার জন্য int নাম এভাবে করে ইন্টিজার ডিক্লেয়ার করা যায়। ফ্লোট ডিক্লেয়ার করতে চাইলে ফ্লোট ভ্যালু করে ডিক্লেয়ার করা যায়। স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য সেম ফরম্যাটটা ইউজ করা হয় স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। তো প্রথমে হলো টাইপ নেম, এরপর ভেরিয়েবল নেম। টাইপ নেমটা এখানে হবে স্ট্রাক্ট, এরপর স্ট্রাকচারের নাম, এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে টাইপ নেম, এরপর ভেরিয়েবল নেম কি। তো স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য এভাবে করে ডিক্লেয়ার করতে হবে। আর স্ট্রাকচারের কোন একটা মেম্বার অ্যাক্সেস করতে চাইলে ডট সিম্বলটা দিতে হয়। যেমন এই পয়েন্ট স্ট্রাকচারের এক্স মেম্বার, এটাকে অ্যাক্সেস করার জন্য পি ডট এক্স, আর ওয়াই যে মেম্বার সেটাকে অ্যাক্সেস করার জন্য পি ডট ওয়াই। এভাবে করে স্ট্রাকচারের মেম্বার অ্যাক্সেস করা যাবে। তো যদি কিনা লাস্ট যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে হচ্ছে এরকম ছিল স্ট্রাক্ট স্টুডেন্ট। যদি কিনা এরকম কোন একটা স্ট্রাকচারের ভিতরে একটা স্ট্রিং মেম্বার থাকে, এরকম 20 সাইজের একটা স্ট্রিং থাকতে পারে, এবং সাপোজ তার হচ্ছে তার সিপিকে দিয়ে দিই, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো যদি হচ্ছে এরকম থাকে তখন এই স্ট্রাকচারের ভেরিয়েবল গুলোকে মেম্বার গুলোকে কিভাবে অ্যাক্সেস করব। তো নর্মাল একটা স্ট্রিংকে যেভাবে রিড রাইট করা যায়, এই স্ট্রাকচারের মেম্বারটাকেও কিভাবে রিড রাইট করবো আমরা দেখিয়েছি। যে প্রথমে স্ট্রাক্ট স্টুডেন্ট সাপোজ রাকিব। এবার রাকিবের নেম অ্যাক্সেস করবো, রাকিবের সিজিপি অ্যাক্সেস করবো কিভাবে। তো সাপোজ scanf %s রাকিব ডট নেম, হ্যাঁ, অথবা গেটস দিয়ে রাকিব ডট নেম, রাকিবের নেমটাকে আমরা ইনপুট নিতে চাই। সিজিপি নিতে চাইলে scanf %f রাকিব ডট সিজিপি। প্রিন্ট করতে চাইলে printf রাকিব ডট নেম printf রাকিব ডট সিজিপি। তো ভাবে করে স্ট্রাকচারের মেম্বার অ্যাক্সেস করতে পারবো। তো এখন সাপোজ আমরা হচ্ছে গত গতদিন হচ্ছে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখে ফেলছি অলরেডি। একটা ছিল হলো স্ট্রাকচার ক্রিয়েট করা বা ডিফাইন করা। ডিফাইন স্ট্রাকচার, স্ট্রাকচার ডিফাইন করার জন্য কোড কতটুকু, এই যে এই স্ট্রাক্ট, তারপর হচ্ছে স্ট্রাকচারের নাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মেম্বারের ইনফরমেশন, এটা হচ্ছে স্ট্রাকচার ডিফাইন করা। এরপর দেখেছি স্ট্রাকচারের ভেরিয়েবল ডিক্লেয়ার করা, declare and initialize a structured variable। এরপর দেখেছি access the members। এরপর দেখেছি pass to a function, return from a function। স্ট্রাকচারের এই অপারেশন গুলো সবগুলো অপারেশনই দেখেছি আমরা। তো
আজকে হলো এই স্ট্রাকচারের অ্যারে জিনিসটা একটু দেখবো। ঠিক আছে, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারেজ অফ স্ট্রাকচার। সাপোজ তোমার কাছে একটা স্ট্রাকচার আছে, আহ এই স্ট্রাকচারের তুমি অনেকগুলো ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে চাও। হ্যাঁ, সাপোজ তোমার কাছে পয়েন্ট স্ট্রাকচার আছে। এই পয়েন্ট স্ট্রাকচারের 100টা ভেরিয়েবল একসাথে যদি ডিক্লেয়ার করা দরকার হয়, তাহলে তখন কি করবো আমরা? তখন হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করব। তো এটা কখন লাগতে পারে? 100টা পয়েন্ট একসাথে যখন আমরা কোনো একটা গ্রাফ ড্র করব, তখন কি লাগবে আসলে? তো যদি আমরা একটা গ্রাফ ড্র করতে চাই, তখন অনেকগুলো পয়েন্ট আসলে লাগবে। তো সাপোজ এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে এরকম এরকম অনেকগুলো পয়েন্ট। তো এই পয়েন্ট গুলোকে সেভ রাখার জন্য আমরা হচ্ছে একটা স্ট্রাকচারের অ্যারে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্টের মেম্বার গুলোকে ফ্লোটও দিয়ে দিতে পারি, কজ গ্রাফের ক্ষেত্রে যেহেতু প্রিসিশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদিও গতদিনের এক্সাম্পলে পয়েন্টটাকে ইন্টিজার মেম্বার দিয়েছি এক্স আর ওয়াই, বাট ইনফ্যাক্ট এটাকে ফ্লোট দিলে সেটা মোর অ্যাকুরেট হবে। এরপর ধরো তুমি যদি হচ্ছে এরকম হয় যে একটা কোম্পানিতে তোমার বেশ কয়েকজন এমপ্লয়ি আছে, তাদের ইনফরমেশন যদি একটা অ্যারেতে সেভ করতে চাও, তো তখন কি লাগবে? তখন লাগবে একটা অ্যারে অফ স্ট্রাকচার। সাপোজ প্রত্যেক এমপ্লয়ির কিছু ইনফরমেশন আছে। সাপোজ প্রত্যেক এমপ্লয়ির হচ্ছে একটা করে নাম আছে, একটা আইডি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে স্যালারি আছে। তো এই ইনফরমেশন গুলো যদি সেভ করতে চাও, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে স্যালারি, আরো ইনফরমেশন থাকে ইনফ্যাক্ট, জয়নিং ডেট, এরপর হলো যে তার হলো ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বিভিন্ন ইনফরমেশন আসলে থাকবে। আমরা একটু সিম্পল একটা এক্সাম্পল দেখি যে শুধুমাত্র এমপ্লয়ি আইডি। সাপোজ একজনের আইডি হলো 1001, একজনের নেম হইলো সাকিব, পুরো নাম এই সাকিব হাসান, আর তার স্যালারি হলো 20,000। হ্যাঁ, একজনের আরেকজনের আইডি হলো 1002, তার নাম হচ্ছে রুবেল হোসেন এবং তার স্যালারি সাপোজ 18,000। ঠিক আছে, একজনের নাম সাপোজ জসিম এবং তার স্যালারি সাপোজ 50,000। সো এখন এই ইনফরমেশন গুলো তুমি যদি একটা অ্যারের মধ্যে সেভ করতে চাও, বিভিন্ন টাইপের ইনফরমেশন কিন্তু এখানে আছে। একটা আইডি আছে যেটা কিনা একটা ইন্টিজার, একটা হচ্ছে স্ট্রিং আছে, এবং এখানে আরেকটা আইডি আছে। হ্যাঁ, সরি, এখানে আরেকটা ইন্টিজার আছে। তো এই যদি এমন হতো যে সেম টাইপের সব ইনফরমেশন সব ইন্টিজার, সেক্ষেত্রে কিন্তু অ্যারে টু ডি অ্যারে এই ধরনের ডেটা টাইপ গুলো ইউজ করে কাজটা ফুলফিল করা যায়। বাট ইন দিস কেস যেহেতু ডেটা টাইপ ডিফারেন্ট আছে, তো এক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনটা হচ্ছে স্ট্রাকচার ইউজ করা। আমরা যেটা করব যে এই টেবিলের এক একটা রো হবে এক একটা স্ট্রাকচারের ভেরিয়েবল, অর্থাৎ অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা রো, এবং এই প্রত্যেকটা রো স্ট্রাকচারের এক একটা করে এলিমেন্ট হবে। ঠিক আছে,
সো এক এক স্ট্রাকচারে এক একটা করে ভেরিয়েবল হবে। সো প্রথমে আমরা স্ট্রাকচারটা কিভাবে ডিফাইন করব? স্ট্রাকচারটা ডিফাইন করতে হবে যে এই যে কি কি ইনফরমেশন আমরা সেভ করব সেই নামগুলো দিয়ে। হ্যাঁ, আমরা কি কি ইনফরমেশন সেভ রাখবো? একজন এমপ্লয়ির আইডি, নেম, স্যালারি। সো স্ট্রাকচার ডেফিনিশনটা হবে এরকম, স্ট্রাকচার এমপ্লয়ি সেমিকোলন, এবার ইন্ট আইডি, ক্যারেক্টার নেম, সাপোজ 21 সাইজ দিয়ে দিই, তাহলে 20 লেন্থ পর্যন্ত নিতে পারবে, এবং তার হচ্ছে স্যালারি। তিনটা ইনফরমেশন একটা স্ট্রাকচারের ভিতরে রাখলাম। এবার যেটা করব, একটা মেইন ফাংশন লিখবো। মেইন ফাংশনের ভিতরে এমপ্লয়ি ক্লাসের এমপ্লয়ি স্ট্রাকচারের একটা অ্যারে নিব। হ্যাঁ, মেইন ফাংশনে এমপ্লয়ি স্ট্রাকচারের একটা অ্যারে নিব। তো এটা কিরকম হবে? সাপোজ মেইন, তো যেটা করব যে প্রথমেই স্টার্ট এমপ্লয়ি, এরপর হচ্ছে নাম দিলাম এমপ্লয়িজ, আমার যে অ্যারে সেই অ্যারেটার। সাপোজ তোমার 50 জন এমপ্লয়ির ইনফরমেশন তুমি সেভ করতে পারবা অ্যারের ভিতরে। হ্যাঁ, তো তুমি হচ্ছে 50 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলা। তো এবার আমি হচ্ছে এই অ্যারের ভিতরে যেটা করব, কিছু ইনফরমেশন সেভ করব। প্রথমেই হচ্ছে সাপোজ আমি ধরে নিলাম যে আমার জাস্ট 3 জন এমপ্লয়ি আছে। 3 জন এমপ্লয়ি যদি হয়, তখন যেটা হবে যে একটা লুপ চালাবো ফর i equals to 0, i less than 3, i plus plus। এবার কি করব, এবার হচ্ছে এই এমপ্লয়ির প্রত্যেকটা এমপ্লয়িজ যে অ্যারে, এই এমপ্লয়িজ অ্যারের প্রত্যেকটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করব এবং তাদের মেম্বারগুলোকে ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু কিবোর্ড থেকে আমি ইনপুট নিব। দেখো, এমপ্লয়িজ একটা অ্যারে যদি হয়, এমপ্লয়িজ অ্যারেটা মনে করো এরকম। হ্যাঁ, আমি হচ্ছে এরকম এরকম করে দেখাইলাম। এটা হচ্ছে সাপোজ এমপ্লয়িজ অ্যারে। হ্যাঁ, তো এটা হচ্ছে এমপ্লয়িজ 0, এটা হচ্ছে এমপ্লয়িজ 1, এটা হচ্ছে 2, 3, 4, এভাবে করে আপ টু 49 ইন্ডেক্স পর্যন্ত আছে। ঠিক আছে, তো আমি এখানেও একটা দিয়ে দিই একজনের জন্য। 49 ইন্ডেক্স পর্যন্ত আছে। তো এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হবে এক একটা করে এমপ্লয়ি স্ট্রাকচারের ভেরিয়েবল। অর্থাৎ এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এই তিনটা ইনফরমেশন থাকবে। একটা থাকবে আইডি, একটা থাকবে নেম, একটা থাকবে স্যালারি। একটা থাকবে আইডি, একটা থাকবে নেম, একটা থাকবে স্যালারি। ঠিক আছে, তো প্রত্যেকটা এলিমেন্ট হবে একটা একটা করে স্ট্রাকচারের ভেরিয়েবল, এই এমপ্লয়ি স্ট্রাকচারের ভেরিয়েবল। তাহলে সাপোজ একটা পয়েন্ট যদি থাকে পি, পি এর মেম্বার এক্স কে অ্যাক্সেস করতে হলে লিখতে হয় পি ডট এক্স। যদি একটা অ্যারের একটা এলিমেন্ট এমপ্লয়িজ 0 হয়, এই এমপ্লয়িজ 0 মানে হলো এই যে এই ভেরিয়েবলটা, এই স্ট্রাকচারের এই ভেরিয়েবলটা, হ্যাঁ এই এমপ্লয়িটা। তো এই এমপ্লয়ির
কোন একটা মেম্বারকে অ্যাক্সেস করতে চাইলে কি লিখতে হবে? এমপ্লয়িজ জিরো ডট আইডি, তাই না? অথবা এমপ্লয়িজ জিরো ডট নেম, এমপ্লয়িজ জিরো ডট স্যালারি। এমপ্লয়িজ জিরো ডট আইডি মানে হলো এই আইডিটা, এমপ্লয়িজ জিরো ডট নেম মানে হলো এই নেমটা, এমপ্লয়িজ জিরো ডট স্যালারি মানে হলো এই স্যালারিটা। যদি ওয়ান না হয়ে টু হয়, সরি জিরো না হয়ে যদি ওয়ান হয় ইন্ডেক্সটা, তখন কি হবে? এমপ্লয়িজ ওয়ান ডট আইডি মানে হলো এই আইডি, এমপ্লয়িজ ওয়ান ডট নেম মানে হলো এই নেম, এমপ্লয়িজ ওয়ান ডট স্যালারি মানে হলো এই স্যালারি। তো এই অ্যারের যে কোনো একটা এলিমেন্টের কোনো মেম্বারকে যদি অ্যাক্সেস করতে হয়, তখন আমরা যেটা করব, এমপ্লয়িজ আই লিখে দিব। ঠিক আছে, এর পার্সেন্ট বি এম্পারসেন্ট আইডি। এরপর সাপোজ আমি আপাতত স্ক্যানএফ দিয়ে দিই, সাপোজ নামের একটা পার্টি থাকবে, এরপরে এটাকে গেটেস দিব, শুধু আইডি না, এমপ্লয়িজ আই ডট আইডি, এমপ্লয়িজ আই ডট নেম, এমপ্লয়িজ আই ডট স্যালারি। হ্যাঁ, তো এই হলো, সাপোজ আমি এখানে এন এন একটা ভেরিয়েবল নিলাম, এখানে আই লেস দেন এনই দিলাম, সমস্যা নেই। তো সরি, এটা পার্সেন্ট বি হবে, এটা পার্সেন্ট হবে। হ্যাঁ, স্যালারিটা তো ইন্টিজার, পার্সেন্ট বি দিয়ে হবে। এবার আমরা যেটা করব, এই ইনফরমেশনটাকে আবার প্রিন্ট করে দিব। যদি প্রিন্ট করে দেই, স্ক্যানএফ এর জায়গায় হয়ে যাবে প্রিন্টএফ পার্সেন্ট বি এমপ্লয়িজ আইডি, প্রিন্টএফ, আর এটাও হবে এমপ্লয়িজ আই ডট স্যালারি। তো আমি একটা করে একটু স্পেস দিয়ে দিই এবং এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, তো এবার হচ্ছে আমি দেখি একটু প্রোগ্রামটাকে রান করে প্রোগ্রামটা কিরকম বিহেভ করে। এটা একটু কপি করি, ঠিক আছে, আমি হচ্ছে কোড ব্লকসটা এখন একটু ওপেন করি। তো আই হোপ স্ট্রাকচার is হচ্ছে মেইন ফাংশন, এটা হলো এমপ্লয়ি স্ট্রাকচারের ডেফিনিশন। এর আগে একটু দিতে হবে তো দেখি এই জিনিসটা কিভাবে কাজ করে। প্রথমে দিব হচ্ছে এমপ্লয়ি আইডি, সাপোজ 2001, তারপর দিব এমপ্লয়ি নেম, সাপোজ হচ্ছে সাকিব, এবং এমপ্লয়ি স্যালারি 20,000। এরপর সেকেন্ড এমপ্লয়ি ইনফরমেশন 2002, রুবেল 18,000।
এরপরে থার্ড এমপ্লয়ি ইনফরমেশন, সরি দুইটাই 1001 হয়ে গেছে। আচ্ছা, এটাকে কেটে দিই। দুইটা এক হইলে তখন আসলে দুইটা সেম থাকবে আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, শাকিন হয়তো শাকিনই থাকুক। 20,000, 1002, রুবেল 18,000, 1003, জসিম 50,000। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রিন্ট করছি প্রথমবার এই যে সাকিবের ইনফরমেশনটা সেভ প্রিন্ট হচ্ছে, সাকিবের আইডি, সাকিবের নেম, সাকিবের স্যালারি, এরপর রুবেলের আইডি, রুবেলের নেম, রুবেলের স্যালারি, জসিমের আইডি, জসিমের নেম, জসিমের স্যালারি। ঠিক আছে। তো আহ আমরা হচ্ছে তাহলে দেখলাম যে কিভাবে করে স্ট্রাকচারের অ্যারে দিয়ে কাজ করা যায়। এবার যেটা করব যে এই স্ক্যানএফ এর জায়গায় একটু আমরা গেটেস দিয়ে দেখব। দেখি গেটেস দিলে কি হয়। এই যে ফুল নেমটা নেওয়া যায় কিনা। 1001 শাকির, 20,000, 1002 রুবেল। দেখো আমার হচ্ছে প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গেছে এবং কিছু ভুলভাল ইনফরমেশন আসলে এখানে শো করতেছে। ঠিক আছে। তো আহ এটার কারণটা কি? কারণটা হলো যে এই স্ক্যানএফ আর গেটেস একসাথে ইউজ করতে গেলে একটু ঝামেলা আছে। তো আমরা যেটা করব যে স্ক্যানএফ এর পরপরই যদি দেখি যে গেটেস কল হচ্ছে তখন একটা মাঝখানে একটা গেট ক্যারেক্টার দিয়ে দিব, অথবা একটা ফাঁকা গেটেস দিয়ে দিব। ঠিক আছে, মানে হচ্ছে একটা ডামি গেটেস আর কি দিয়ে দিব। কারণ হলো যে এই যে স্ক্যানএফ এর ইনপুট দেওয়ার সময় সাপোজ আমি হচ্ছে এই যে 1001 লেখার পরে যে নিউ লাইন দিয়েছি, একটা এন্টার দিয়েছি, যেটা করে স্ক্যানএফ যেটা করে যে এই 1001 পর্যন্ত একটা ইনপুট নেয়। এরপর তোমার এই এন্টার যে দিয়েছো এইটা কিন্তু প্রসেস হয় না। ঠিক আছে। তো তুমি যখন এরপরে গেটেস এমপ্লয়ি ডট নেম দিছো তখন যেটা হবে যে গেটেস কি করে নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত ইনপুট নিয়ে নেয়, তাই না? তো গেটেস দেখতেছে যে শুরুতেই একটা নিউ লাইন আছে। তো সে যেটা করে শুরুর আগে যে কিছু নাই ফাঁকা, এই ফাঁকাটাকেই সে হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে বসায় দেয়, এই স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে বসায় দেয়। তো এটার জন্য যেটা করতে হবে যে এই নিউ লাইনটাকে আসলে একটা গেট ক্যার দিলে এই নিউ লাইনটা আসলে ডিসকার্ড হয়ে যাবে, একটা ক্যারেক্টার ডিসকার্ড হয়ে যাবে। তো এই নিউ লাইনটা যখন ডিসকার্ড হয়ে যাবে এর পরে যখন তুমি লিখতেছো শাকিব, তখন সেই শাকিবটা এই এমপ্লয়ি আই ডট নেম যে স্ট্রিংটা আছে সেই নেমের ভিতরে যাবে। তো এই হচ্ছে গেটস ইউজ করার একটা অসুবিধা। যদি স্ক্যানএফ এর পরপর তুমি গেটস ইউজ করো তাহলে একটু কেয়ারফুলি করা লাগবে। তো আমরা হচ্ছে তাহলে আবার দেখি 1001 শাকিব, 1002 রুবেল, 18,000, 1003 জসিম, 50,000। তো দেখতেছি যে এবার ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে। এখন আমরা গেটস ইউজ করছি যাতে করে নামের মধ্যে স্পেস থাকতে পারে, তাই না? তো এখন নামের মধ্যে স্পেস দিয়ে আবার এই জিনিসটা ইনপুট দিব। দেখি 1001 শাকিব হাসান, 20,000, 1002 রুবেল হোসেন, 18,000, 1003 জসিম। তো দেখতে পাচ্ছি যে এবার
নামের ভিতরে স্পেস থাকলেও আসলে সে গেটেস দিয়ে নিতে পারতেছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখো, তোমাদের প্রবলেম সেট যে দিছি ওইখানেও আমি বলে দিছি যে তোমরা যখন স্ক্যানএফ এর পরপরই গেটেস যদি কল থাকে তার মাঝখানে অবশ্যই তোমরা একটা গেট ক্যারেক্টার একটু দিয়ে নিও, তাহলে হচ্ছে দেখবো যে একটু আনএক্সপেক্টেড বিহেভিয়ার হয়তো তোমরা লক্ষ্য করতে পারো। তো এটার কারণটা কি সেটাও বলে দিছি, যে ওই যে নিউ লাইনটা যেহেতু থেকে যায়, নিউ লাইনটা পাওয়ার আগ পর্যন্ত হলো গেটেস কাজ করে। তো শুরুতেই নিউ লাইন পেয়ে গেছে, সুতরাং তার ইনপুট নেওয়া শেষ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে গেট ক্যারেক্ট দিয়ে নিউ লাইনটাকে একটা ক্যারেক্টার নিয়ে নেওয়া আর কি। তো নিউ লাইনটাকে নিয়ে নেওয়া হয়, এরপরে যাতে করে পরের অংশটুকু ভেরিয়েবলের ভিতরে যায়। তো আমরা হচ্ছে এমপ্লয়ি অ্যারে দিয়ে তিনটা এমপ্লয়ির ইনফরমেশন সেট করলাম, তিনটা এমপ্লয়ির ইনফরমেশন আমরা হচ্ছে স্টোর করলাম। এবার আমরা যেটা করব যে এই এনটাকেও কিবোর্ড থেকে ইনপুট নিয়ে নিব, এন স্ক্যানএফ পার্সেন্ট বি এন, অর্থাৎ কয়জন এমপ্লয়ি সেটাও আমি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে নিব। এবং এবার আমি হচ্ছে একটু ইনপুটটা এখানে লিখে দেই, 2001 হাসান, 2000 2002 রুবেল, হোসেন, 18,000 1003 জসিম, 50,000। আরেকজন এমপ্লয়ি আমি অ্যাড করি, 1015, একজন ধরো হচ্ছে তার নাম কুদ্দুস, তার স্যালারি মাত্র 5,000। তো এখন এই কুদ্দুস কিছু একটা নাম দিয়ে দিই, জোয়ারদার, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা আমি হচ্ছে সরাসরি টাইপ করে দিব না, সরাসরি হচ্ছে জাস্ট কপি পেস্ট করে দিব। তো এই হচ্ছে আমার ইনপুট, 1001 সাকিব হাসান, 20,000 1002 রুবেল হোসেন, 18,000 1003 জসিম, 50,000 1015 কুদ্দুস জোয়ারদার, 7,000। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে যেই ভাবে আমরা ইনফরমেশন গুলো দিয়েছি, তো সেই সাপোজ রো বাই রো হচ্ছে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, সাপোজ এই যে এই টেবিলটাতে যেভাবে দেখাচ্ছিলাম, আহ এই টেবিলটা পাশে রাখি, এখানে রাখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলটাতে যে ফরম্যাটে আমরা দেখাচ্ছিলাম, আইডি, তারপর নেম, এরপর স্যালারি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আইডি, তারপর নেম, তারপর স্যালারি আমরা হচ্ছে প্রিন্ট করতে পারতেছি। এবার আমরা দেখি একটা কাজ করা যায় কিনা, এই অ্যারেটাকে আমরা একটু সর্ট করব। সর্ট করব কিভাবে? সর্ট করব এমপ্লয়ীদের স্যালারির অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ যার স্যালারি সবচেয়ে কম তার ইনফরমেশনটা সবার উপরে আসবে, এবং যার স্যালারি সবচেয়ে বেশি তার ইনফরমেশনটা সবার নিচে আসবে। এই অর্ডারে একটু সর্ট করবো এটাকে। তো আমরা জানি যখন একটা ইন্টিজারের অ্যারে সর্ট করেছি আমরা, তখন দুইটা ইন্টিজার সরাসরি এভাবে করে কম্পেয়ার করা যায়। হ্যাঁ, সাপোজ একটা ইন্টিজার আছে এক্স আর একটা ইন্টিজার আছে ওয়াই। তো মাঝখানে একটা থাকুক, যখন কিনা দুইটা ইন্টিজারকে আমরা কম্পেয়ার করি, ইফ এক্স লেস দেন ওয়াই, এভাবে করে কম্পেয়ারটা করা যায়, তাই না? বাট সাপোজ দুইটা এমপ্লয়ি আছে, এমপ্লয়ি এ আর বি, দুইটো এমপ্লয়িকে কিন্তু আমরা সরাসরি এইভাবে করে সর্ট মানে কম্পেয়ার করতে পারবো না। আমরা যেটা করব কম্প্যারিজনের জন্য, তাদের স্যালারি যেহেতু কম্পেয়ার করতেছি, এ ডট স্যালারি লেস দেন বি ডট স্যালারি, এইভাবে আসলে কম্পেয়ারটা
করতে পারবো, তাই না? ইফ এ ডট স্যালারি লেস দেন বি ডট স্যালারি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এ এর স্যালারি বি এর চেয়ে কম। বাট সরাসরি এই স্ট্রাকচারের ভেরিয়েবল কিন্তু আমরা কম্পেয়ার করব না এ লেস দেন বি, বিকজ এমপ্লয়ির ভিতরে কয়েকটা মেম্বার আছে, আইডিও আছে, নেমও আছে, স্যালারিও আছে। তো যদি এ লেস দেন বি বলো, সে আসলে কিভাবে কম্পেয়ার করবে, তাই না? তো তাকে বলে দিতে হবে যে কোন মেম্বারটাকে আসলে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, এ ডট স্যালারি লেস দেন বি ডট স্যালারি। তাহলে আমরা একটু দেখি এটার জন্য একটা কোড লিখে ফেলি। ফর এমপ্লয়িজ হচ্ছে একটা ফাংশন লিখবো এবার, হ্যাঁ। void sort employees in না struct employees এবং int n। এবার int I যে দুইটা নিলাম, for I equals to n minus 1, I greater than 0, I plus plus, for j equals to 0, j less than I, j plus plus, sorry এখানে I minus minus হবে, মানে বাবল সর্টের যে কোডটা ওইটাই আমরা লিখতেছি। তো এবার if employees j dot salary greater than employees j plus 1 dot salary, অর্থাৎ পাশাপাশি দুইজন এমপ্লয়ির মধ্যে বাম পাশের যে আছে তার স্যালারি যদি ডান পাশে যে আছে তার চেয়ে বেশি হয়, এটা এরকম ছিল। তো এই বাম পাশে যে আছে তার স্যালারি যদি ডান পাশে যে আছে তার থেকে বেশি হয়, তখন এদের পজিশনটা এক্সচেঞ্জ করে দিব, ঠিক আছে? তখন এদের পজিশনটা জাস্ট এক্সচেঞ্জ করে দিব। তো তখন কি করতে হবে, এমপ্লয়িজ যে হচ্ছে একটা টেম্প নিব, টেম্প ইকুয়ালস টু এমপ্লয়িজ জে প্লাস জে ইকুয়ালস টু এমপ্লয়িজ জে প্লাস 1 এবং এমপ্লয়িজ জে প্লাস 1 ইকুয়ালস টু 10। পরে হচ্ছে একটু ডিক্লেয়ার করে আসি স্ট্রাক্ট এমপ্লয়ি 10। তো যদি কিনা বাম পাশে যে আছে তার স্যালারি তার ডান পাশে যে আছে তার চেয়ে বেশি হয়, তখন কি করব, তখন হচ্ছে তাদের পজিশনটাকে সোয়াপ করে দিব। তো দুইটা স্ট্রাকচার সোয়াপ করার কোডও হচ্ছে দুইটা ইন্টিজার সোয়াপ করার মতোই, জাস্ট একটা টেম্প নিব, এরপর হচ্ছে টেম্প ইকুয়ালস টু এমপ্লয়িজ জে, এরপর এমপ্লয়িজ জে ইকুয়ালস টু এমপ্লয়িজ জে প্লাস 1, এমপ্লয়িজ জে প্লাস 1 ইকুয়ালস টু 10। কম্পারিজনটার সময় শুধু একটু এই জিনিসটা করা লাগবে যে কোন মেম্বার দিয়ে কম্পারিজনটা হচ্ছে সেই মেম্বারটা একটু মেনশন করে দিতে হবে ডট দিয়ে। এবার তাহলে আমরা একটু দেখি সো ফার এই অবস্থায় যদি আমরা রান করি তখন আউটপুটটা কিরকম আসে। তখন আউটপুট আসে এমপ্লয়িজ ডট এমপ্লয়িজ, ওকে এটাকে হচ্ছে, তখন আউটপুটটা আসে এরকম, মানে যে অর্ডারে দিয়েছি সেই অর্ডারই আমরা দেখতে পাচ্ছি, তাই না? 20,000, 18,000, 50,000, 7,000। এবার আমরা যেটা করব একটু সর্ট করে আবার প্রিন্ট করব। মাঝখানে একটু সর্ট ফাংশনটা কল করে দিব, এমপ্লয়িজ
সর্ট করার পর আবার প্রিন্ট করব, দেখবো যে যার স্যালারি কম সে হচ্ছে একদম সবকিছু সহ উপরে চলে আসবে, তার আইডি তার নেম সবকিছু সহ সে হচ্ছে উপরে চলে আসবে। ঠিক আছে? তো আমি হচ্ছে এবার একটু দেখি, সরি। দেখো, সর্ট করার পরে, এটা ছিল সর্ট করার আগে, সর্ট করার পরে কুদ্দুস জোয়ারদারের স্যালারি সবচেয়ে কম, কুদ্দুস জোয়ারদার সবচেয়ে উপরে উঠে চলে আসছে। রুবেল হোসেন এর পরে সেকেন্ড, রুবেল হোসেন সেকেন্ড পজিশনে আছে। থার্ড পজিশনে আছে শাকিব, এই স্যালারি অনুযায়ী 7,000, 18,000, 20,000, 50,000। বাট স্যালারি অনুযায়ী সর্ট করছি বলে যে শুধুমাত্র স্যালারি গুলো এক্সচেঞ্জ হয়েছে এমন কিন্তু না, তাই না? স্যালারি গুলা শুধুমাত্র তো এক্সচেঞ্জ করা যাবে না, কজ একজনের স্যালারি তো আমি আরেকজনকে দিয়ে দিব না। আমরা যেটা করব, যার স্যালারি কম তার সব ইনফরমেশন সহ তাকে আগে নিয়ে আসবো, যার স্যালারি বেশি তার সব ইনফরমেশন সহ তাকে হচ্ছে শেষে পাঠিয়ে দিব। তো যখন কিনা কোন একটা অ্যারের মধ্যে থেকে আমি সর্ট করতেছি, এই তিনটা ফিল্ড ধরে একদম হচ্ছে পাশে চলে যাবে, এই তিনটা ফিল্ডের ভ্যালু ধরে একদম এই পাশে চলে আসবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা চাইলে একটা স্ট্রাকচার অ্যারে ডিক্লেয়ার করে স্ট্রাকচার অ্যারের ইনফরমেশন গুলোর ইনপুট নিব, তারপর প্রিন্ট করব, এবং সর্ট কিভাবে করা যায় সেটাও আমরা দেখলাম। সর্ট যেহেতু করতে পারতেছি, যদি মিনিমাম ম্যাক্সিমাম বের করতে বলে, মিনিমাম ম্যাক্সিমাম বের করতে বললে সেটাও আসলে পারা যাবে। একটা ইন্টিজারের মিনিমাম যেভাবে বের করা যায় ইন্টিজার অ্যারে থেকে, সেভাবে করে আমরা এখান থেকে মিনিমাম বের করতে পারবো। একটা ইন্টিজার অ্যারে থেকে ম্যাক্সিমাম যেভাবে বের করা যায় সেম ওয়েতে এখান থেকেও আমরা ম্যাক্সিমাম বের করতে পারবো। তো আই থিঙ্ক যেহেতু এক্সাম আছে, সো আজকে আসলে এ পর্যন্তই থাকুক। স্ট্রাকচার মোটামুটি আমাদের পড়ানো হয়ে গেছে। তো তোমরা হচ্ছে যদি স্ট্রাকচার বুঝতে সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে একটু বলো, নেক্সট ক্লাসে আরো কিছুক্ষণ তাহলে স্ট্রাকচার ডিসকাস করা যাবে কারো কোশ্চেন থাকলে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দুইটা টপিক করব, সেটা হচ্ছে ফাংশন আর পয়েন্ট, সরি ফাংশন পয়েন্টার আর ফাইল। হ্যাঁ, তো এই দুইটা টপিক নেক্সট ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে, এবং এই পয়েন্টার ফাইল এই পর্যন্তই হচ্ছে সিলেবাসে থাকবে। পাশাপাশি স্ট্রাকচার এবং ফাংশনের প্র্যাকটিস প্রবলেম হচ্ছে আমি গতকালকে নাকি গত পরশু, যেন গতকালকে মনে হয় আপলোড করে দিছি, না গত পরশুই মনে হয় করেছি, খেয়াল নেই। তো এটাও হচ্ছে তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, পরশু দিন করেছি।